2024-এ শুধুই কি হারালাম, কিছুই কি পাইনি? বছরের প্রথম দিনই বাবা তারকনাথের আশীর্বাদ নিয়ে বছর শুরু করেছিলাম। মা ও দিদাকে নিয়ে প্রথম যে ট্রেন অযোধ্যায় ঢুকেছিল 25 তারিখে, সেই ট্রেনে আমরাও যাই অযোধ্যা রাম মন্দির দর্শনের জন্য। আর এই যে লেজার শোয়ের ওই যে দূরে ডিসপ্লেটা, সেখানে হচ্ছিল রামায়ণ। এইরকম একটা সুন্দর জায়গায় বহু বছর পর রামায়ণ দেখে মনটা সত্যিই আনন্দে ভরে গিয়েছিল। আর এই যে সমস্ত মানুষজন বলাটা ভুল হবে, ভক্তরা এগিয়ে যাচ্ছে রাম মন্দিরে রামলালার দর্শনের জন্য। ইনাদের আনন্দ এবং উন্মাদনা দেখে কিছুটা সময় আমাকেও ভাবিয়ে তুলেছিল। আমিও যদি ভিড়ের ভয়ে না আসতাম, তাহলে এটাও আমার জীবনের একটা অত্যন্ত বড় ভুল সিদ্ধান্ত নেওয়া হয়ে যেত। আর এই দিনটা আমার জীবনে দেওয়ার জন্য রামলালাকে অসংখ্য প্রণাম। 5 তারিখ আমরা ভোরে চলে আসি বেনারসের সমস্ত মন্দিরগুলো দর্শন করে নৌকা থেকে রাত্রিতে দেখি গঙ্গা আরতি। বাবা বিশ্বনাথের যখন দর্শনে যাই, তিনি স্পর্শ দর্শন করে পুজো দেওয়ার সৌভাগ্য আমাদেরকে দান করেছিলেন। রাতের বেলা নৌকা থেকে এই ঘাটগুলির যে দৃশ্য, সেটা আমি ভাষায় বোঝাতে পারবো না। 29 তারিখ আমরা চলে যাই ওখান থেকে সারনাথের সমস্ত যে দর্শনীয় স্থানগুলি আছে, সেগুলো আমরা সারাদিন ধরে ঘুরি এবং দর্শন করি। এই সেই স্থান যেখানে গৌতম বুদ্ধ বোধিসত্ত্ব লাভের পরে এসে প্রথম তিনি তার ধর্মকে প্রচার করেছিলেন তার শিষ্যদের মধ্যে। এবং এই মন্দিরগুলি ছিল খুবই বড় বড় গৌতম বুদ্ধেরই। এটা সবথেকে বড় স্ট্যাচু গৌতম বুদ্ধের। সারনাথ দর্শন করে আমরা ফিরে আসি বাড়ি। ফেব্রুয়ারির 10 তারিখে আমি যাই রানী রাসমণি ঘাটে। শুনেছি রানী রাসমণির এটাই জন্মস্থান। করি নৌকা বিহার। মার্চের 7 তারিখ যাই সাধক কবি রামপ্রসাদ সেনের চরণ স্পর্শে সমৃদ্ধ হালিশহর দর্শনে। মের 23 তারিখ সেই দিন যার জন্য দাসপুরবাসী অপেক্ষা করে থাকে। ত্রিবেণী থেকে জল নিয়ে এসে ঢালা হয় বাবার মাথায়। জুন মাসের 15 তারিখ আমি আর দাদা আবার বেরিয়ে পড়ি ত্রিবেণী থেকে জল নিয়ে এসে বইচি বসন্তগুড়ি তলায় ঢালার উদ্দেশ্যে, এবং আমরা ঢালিও। দিনটি খুব ভালো ছিল। জুনের 27 তারিখ একা বেরিয়ে পড়ি বাবা অমরনাথ যাত্রার উদ্দেশ্যে। প্রথম তাঁবুতে থাকা, প্রথম একা একা এতদিনের জন্য বাড়ির বাইরে থাকা, হয় নতুন নতুন অনেক অভিজ্ঞতা এবং অনেক নতুন নতুন ভালো ভালো বন্ধু। হয়তো কোনো আগের জন্মের পুণ্যের জোরেই এই জন্মে আমি এই অমরনাথ যাত্রা করতে পেরেছি এবং বাবার দর্শন পেয়েছি। আর একটা কথা, এই যে ভান্ডারার খাবার আমার কাছে মনে হয়েছে বড় বড় রেস্টুরেন্টের খাবারের থেকেও ভালো। আর বাবার গুফা দর্শন করার পরে জীবনে এসেছে একটা অমূল পরিবর্তন। প্রায় 4 তারিখে আমি যাই কাডরা মাতা বৈষ্ণোদেবীর দর্শনে। অর্ধকুমারী গুফা দর্শনের পর আমি যাই মায়ের ভবনে মায়ের দর্শনের জন্য। আমি দর্শনও খুব ভালো পাই। এবার আমি কি করে বলি, হ্যাঁ হয়তো খারাপ গেছে 2024 আমারও, আমার জীবন থেকে অনেকে হারিয়ে গেছে, কিন্তু এইসব দেখলে সেগুলো কম মনে হয়। জুলাইয়ের 7 তারিখ আমি যাই শিবখড়ি গুফার উদ্দেশ্যে। যাত্রাপথটি খুবই সুন্দর এবং মনোরম। আপনারা যারা কাশ্মীর যাচ্ছেন, যারা মাতা বৈষ্ণোদেবী যাচ্ছেন, আপনারা একবার শিবখড়ি গুফা দর্শনের জন্য যেতেই পারেন। হ্যাঁ, হাঁটতে হয়তো হবে, তবে সেটা মাত্র 4 কিলোমিটার। কিন্তু এই 4 কিলোমিটার রাস্তার যা সৌন্দর্য, যা আপনারা পাবেন, যা আপনারা দেখবেন, আপনার বহু বছর অবশ্যই আপনাদের স্মৃতি পাতায় এটা লেখা হয়ে থাকবে। আগস্টের 13 তারিখ শ্রাবণ মাসের শেষ সোমবার আমরা যাই বাবা তারকনাথের মাথায় জল ঢালার উদ্দেশ্যে। অক্টোবরের 10 তারিখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সমাধি প্রাঙ্গণ ও ভূতনাথ মন্দির দর্শনে যাই। নভেম্বরের 1 তারিখ আমি যাই বড় মার দর্শনে নৈহাটিতে। জয় বড় মা। 2 তারিখ বেরিয়ে পড়ি আমরা বৈদ্যনাথ ধামে বাবা বৈদ্যনাথের দর্শনের উদ্দেশ্যে। বাবা খুব সুন্দর দর্শন পাই এবং আরতি ও বাবাকে রাজবেশে দর্শন করার সৌভাগ্যও এই 2024-এই আমার ঘটে।
3 তারিখ আমরা বৈদ্যনাথ ধাম থেকে যাই বাবা বাসুকীনাথের দর্শনের উদ্দেশ্যে। দর্শনও পাই খুব সুন্দর। আর নভেম্বরের 23 তারিখ আমি আচমকায় গিয়ে পৌঁছাই পাউনান বাবা টাটেশ্বর মহাদেব মন্দির। 2025 সকলের খুব 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 ভালো কাটুক, বাবার কাছে এই প্রার্থনা করি। সকলের স্বপ্ন বাবা যেন পূরণ করেন। হর হর মহাদেব।